আপনি হয়তো ভাবছেন যে এখানে আবার কারা থাকে, সত্যিই মানুষ থাকে কিনা। যতক্ষণ পর্যন্ত তাদের কাতারে না আপনি না আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটিকে আপনার থাকার জন্য অনুপযোগী মনে হবে। ভালো আর মন্দ বুঝি না, টাকা লাগবে তাই গাড়ি উড়ে চালাই এই জায়গা থাকে। আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর সবচাইতে সস্তা হোটেল। আপনি 40 টাকা দিয়ে এখানে থাকতে পারবেন। মানুষ দেশ দুনিয়ার কতই না নামি দামি হোটেলে ঘুরতে যান, বেড়াতে যান, থাকতে যান, খেতে যান, গিয়ে তারা চেক ইন দেন, নানা ধরনের মজা করে থাকেন, বিলাসী জীবন দেখান। কিন্তু আজকে আমি এমন একটি হোটেলে যাচ্ছি যেখানে দুনিয়ার সবচেয়ে দরিদ্র মানুষেরা থাকেন সবচেয়ে কম খরচে। এত কম খরচে আর কোথাও কোনো হোটেলের ব্যবস্থা আছে কিনা দুনিয়ায় আমার জানা নেই, বিশেষত বাংলাদেশে তো নেই। এই হোটেলটি রয়েছে, বেশ কয়েকটি হোটেল রয়েছে ঢাকার বুড়িগঙ্গায় ভাসমান হোটেল। সেই হোটেলগুলো আজকে আমি দেখতে যাব। আমার সঙ্গে রয়েছেন মেহেদি হাসান। একসাথে আমরা সেই বুড়িগঙ্গার তীরে যাব যেখানে সেই ভাসমান হোটেলগুলো রয়েছে। চলুন দেখে আসি কেমন সেই হোটেলগুলো। দুনিয়ার সবচেয়ে সস্তা আবাসিক হোটেল দেখতে রাজধানীর রামপুরা এলাকা থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারে করে আমরা রওনা দিলাম বাবুবাজার ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গার তীরের উদ্দেশ্যে। সেখানেই রয়েছে কয়েকটি ভাসমান হোটেল, যেখানে নাকি মাত্র 40 টাকায় রাত কাটানো যায়। বিষয়টি রীতিমতো অবিশ্বাস্য। যে শহরে সাধারণ মানের এক প্লেট খিচুড়ির দাম 50 টাকা, সেই শহরে মাত্র 40 টাকায় রাত কাটানোর বিষয়টি বিশ্বাস করা কঠিন বৈকি। এ নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি জেনে আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছোট ভাই মেহেদি হাসান। মেহেদি বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা। প্রাইভেট কার যখন ফ্লাইওভারে উঠল, অন্যরকম এক সৌন্দর্য ধরা দিল ক্যামেরায়। যে শহরে এত এত ঝকঝকে তকতকে বহুতল ভবন, এত এত অভিজাত হোটেল, সেই শহরেই বহু মানুষ ঘুরে ঘুরে মরে একটু মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য। এখানে কেউ থাকে সুউচ্চ আসমানের উপরে বিলাসিতায়, কেউ থাকে জমিনের নর্দমায় সীমাহীন দারিদ্রতায়। অদ্ভুত জীবন এখানকার। চলতে চলতে আমরা চলে এলাম বাবুবাজার ব্রিজের কাছে। 350 টাকা ভাড়া চুকিয়ে হাঁটা দিলাম মিটফোর্ড হাসপাতালের দিকে। বন্ধুরা, বাবুবাজার ব্রিজের কাছে চলে এসেছে, একেবারে মিটফোর্ড হাসপাতালের সামনে। এখানে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিরাজদা। এটি আসলে বিরাজদারি এলাকা, পুরান ঢাকা। আর বিরাজদাকে না নিলে কেমন হয়, সেই সঙ্গে আমাদের মেহেদি তো আছে। আমরা এখন যাচ্ছি সেই ভাসমান হোটেলের দিকে। এই হাসপাতালের পেছনের গেট দিয়ে বেরোলেই বুড়িগঙ্গা নদী, সেখানেই বর্তমানে অবস্থান করছে ভাসমান হোটেলগুলো। মিটফোর্ড হাসপাতালের পেছনের গেট ও সরু পাকা রাস্তা পার হয়ে চলে এলাম একেবারে বুড়িগঙ্গা নদীর তীরে বাবুবাজার ব্রিজের পাশের একটি ডিঙি নৌকার ঘাটে। এই ঘাটের ডান দিকে তাকালেই দেখতে পাবেন সারিবদ্ধ ভাসমান হোটেলগুলো। বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি সেই ভাসমান হোটেলে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে এই যে কয়েকটি ভাসমান হোটেল। প্রথমটাই হচ্ছে হোটেল শরীয়তপুর মুসলিম বোর্ডিং, তারপরে ফরিদপুর মুসলিম বোর্ডিং, এরপরে কিন্তু আরও 3টি, মোট এখানে ছোট বড় মিলিয়ে 5টির মতো হোটেল রয়েছে।
পাকিস্তান আমলে যাত্রা শুরু করা এই ভাসমান হোটেলগুলো আগে সদরঘাট সংলগ্ন ওয়াইজ ঘাটে ছিল, কিন্তু কিছুদিন আগে এই হোটেলগুলো এখানে স্থানান্তর করা হয়েছে বিআইডব্লিউটি এর নির্দেশে। বন্ধুরা, এই ভাসমান হোটেলে প্রবেশ করে সবকিছুই আপনাদের দেখাবো। তার আগে চলুন জেনে নেই এর ইতিহাস। গত শতকের 70-এর দশকে বেশ জমজমাট ছিল ভাসমান এই হোটেলগুলো। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হিন্দু ব্যবসায়ীদের অনেকেই ঢাকা শহরের ভেতরের কোনো মুসলিম হোটেলে খাবার খেতেন না, রাত যাপনও করতেন না। তাই তাদের সুবিধার জন্য কিছু সংখ্যক হিন্দু ব্যবসায়ী কাঠের তৈরি নৌযানকে কাজে লাগিয়ে একে একে 5টি ভাসমান হোটেল তৈরি করেন। 1971 সালে দেশ স্বাধীনের পর সেই হিন্দু মালিকেরা ব্যবসা ছেড়ে চলে যান। পরে এসব ভাসমান হোটেল মুসলিম ব্যবসায়ীদের হাতে চলে যায়। এককালের খরস্রোতা নদী বুড়িগঙ্গার জলে ভেসে থাকা হোটেলগুলো নাকি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ হয়ে যায়নি। খুব কম খরচের কারণে নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ রাত কাটানো কিংবা বিশ্রামের জন্য ছুটে আসেন এখানে। এমনও বোর্ডার আছেন যারা দীর্ঘ 40 থেকে 45 বছর ধরে এখানে থাকছেন, যারা রাজধানীতে দিনে ছোটখাটো ব্যবসা করেন আর রাতে এখানে এসে ঘুমিয়ে পড়েন। আবার গ্রাম থেকে শহরে আসা দরিদ্র মানুষেরাও আশ্রয় নেন এসব হোটেলে। হোটেলগুলোর সামনেই কথা হলো এক বোর্ডারের সাথে। পরিবেশটা ভালো, এখানে কোনো মহিলা টহিলা নাই, সব ব্যাচেলার পুরুষ, তারা ব্যবসা করে ঘাটে, ওই ধরনের লোকজন বেশি থাকে। হকার। আপনি কতদিন ধরে থাকেন এখানে? আমি 10 দিন। 10 দিন এখানে আছেন? জি। ভাড়া কেমন? ভাড়া ওই উপরে 150 টাকা। আচ্ছা। আর নিচে হকাররা থাকে, এরা ওই আমি 50 টাকা করে একজন। 50 টাকা এক রাত একজন? জি। বন্ধুরা, আসলে এই যুগে খুবই সস্তা। আসলে এক রাত এখানে থাকতে পারবেন। এই যে হোটেলগুলো দেখছেন এখানে মাত্র 50 টাকা। 50 টাকা থাকা যায় নিচে, ওই নিচে আপনি সব না, ওই হকারের জন্য। প্রথমে আমরা যাচ্ছি ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ে। পাট থেকে হোটেলে যাওয়ার জন্য কাঠের পাটাতন বিছিয়ে দেওয়া হয়েছে। কেমন চলছে আপনাদের হোটেল ব্যবসা? এই মোটামুটি আর কি, আগের সাথে একটু বাজার মন্দা। মন্দা কেন? এই করোনা মরোনার কারণে। আপনি তো খুব অল্প টাকায় রাখতে পারেন মানুষদের। 100 টাকা। 100 টাকায় এক রুম 100 টাকা। এখানকার প্রত্যেকটি হোটেলে সিঙ্গেল রুম 100 টাকা, ডাবল বেডের রুম 150 টাকা। আর এই যে শুয়ে আছে দেখছেন, এমন ঢালা বিছানায় রাত কাটালে গুনতে হবে মাত্র 40 টাকা। বন্ধুরা, একেবারে দুনিয়ার সবচেয়ে সস্তা হোটেলে চলে এসেছি। দেখুন, এই যে সব জায়গায় থাকার ব্যবস্থা, যে এইসব জায়গায় থাকার ব্যবস্থা, এভাবে শুয়ে রয়েছেন। এভাবে যদি এই যে দেখছেন যেভাবে শুয়ে রয়েছেন, এভাবে রাত কাটালে 40 থেকে 50 টাকা গুনতে হবে। আর এই যে দুপাশে রুম দেখতে পাচ্ছেন, এসব রুমে থাকতে হলে গুনতে হবে প্রতি রাতের জন্য 100 টাকা করে। আর দেখুন, এখানে গোসল করার ব্যবস্থা রয়েছে। নদীর পানি দিয়েই আপনারা এখানে গোসল করতে পারবেন। এখানে কতদিন ধরে থাকেন? কয়দিন? তাও 5-6 দিন আসছে। 5-6 দিন। আচ্ছা, এখানেই গোসল করতেছেন তো, খুব মজা নাকি? আপনার দেশের বাড়ি কোথায়? এখানে থাকা কি, এখানে এই জায়গা থেকে কি সুবিধা পান আপনি? এই জায়গা থেকে কি সুবিধা পান? এই জায়গায় থাকিয়া কোনো সুবিধা না, ওই আসছি বাইরে। খরচ কম, এটাও তো একটা বিষয়। হ্যাঁ, খরচ কম, অল্প পয়সায় খাওয়া যায়। অল্প পয়সায়। হ্যাঁ। বন্ধুরা, এই যে দেখুন, এই ভাই কয়েকদিন ধরে এখানে রয়েছেন, এখন তিনি গোসল করছেন। এই যে নদীর পানি, বুড়িগঙ্গার পানি এমনি সময়ে অনেক কালো কুচকুচে, কিন্তু এখন নতুন পানি এসেছে, সে কারণে দেখুন পানির চেহারা আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে, কিছুটা পরিষ্কার হয়েছে, একেবারে পরিষ্কার বলবো না। এখানে শুধু গোসল না, দেখুন দুই পাশে টয়লেট রয়েছে। এই যে একটা টয়লেট এখানে, আর এইখানে আরেকটি টয়লেট। আসলে এখানে থাকার জন্য সব ধরনের মোটামুটি সুযোগ সুবিধা রাখা হয়েছে।
এই ভাসমান হোটেলের দোতলায় চলে এসেছি। এই দোতলায়ও কিন্তু বেশ কয়েকটি রুম রয়েছে। এখানে রুমের আবার কিছু ভাগ রয়েছে, কিছু রুম রয়েছে 100 টাকা, আবার কিছু রুম রয়েছে 150 টাকা করে। আপনি কেমন আছেন? ভালো আছি। এটা তো এই হোটেলে কতদিন ধরে থাকেন? 3 বছর ধরে। কেমন লাগে থাকতে? ভালোই। অনেক খরচ কম, তাই তো? খরচ কম, সুবিধা, গাড়ি মুড়ি চালাই, এই জায়গা থাকি। আচ্ছা আচ্ছা। এই রুমে কি 2 জন থাকার জন্য? না, একজন। আচ্ছা আচ্ছা। দেখুন একেবারেই এই যে রুমের স্পেসটা খুবই ছোট। আসলে 100 টাকায় থাকা যায়, এটাই তো একটা বিশাল ব্যাপার। এখানে আর কি আপনি বাস বিচার করবেন? দেখুন এই রুমে থাকবেন, এই রুমে আপনি থাকেন, এটার ভাড়া কত? 100 টাকা। 100 টাকা। এখানে 150 টাকার রুমও মনে হয় আছে। আছে 2 জন। 2 জন থাকা যায়। আসলে যেগুলো ডাবল রুম, যেখানে 2 জন থাকা যায়, সেই রুমগুলোর ভাড়া 150 টাকা। আপনি কি সিঙ্গেল রুমে থাকেন? একজন থাকা যায় 100 টাকা। আপনি এটা কি ডাবল? না, এটাও সিঙ্গেল। এটাও সিঙ্গেল। একটু বড় আছে আর কি হালকা। এখানে কি ফ্যান ট্যান সবই আছে? বাহ, আসলে এই 100 টাকার রুমে এই রুমটা দেখুন একটু বড়। এখানে আপনারা এই যে লাইট পাবেন, ফ্যান পাবেন, এখানে সব ধরনের সুযোগ সুবিধাই রাখা হয়েছে। আসলে কারেন্ট বিল আছে, সব কিছু মিলিয়ে এখানে কিন্তু খুব কম খরচে মানুষ খুব এখানে থাকতে পারেন। এখন দিনের বেলা, তাই অধিকাংশ কক্ষই তালাবদ্ধ। রাত নামলেই ছোটখাটো ব্যবসায়ীরা ছুটে আসবেন এইসব হোটেলে। তখন এই কক্ষগুলো বর্ডারে পরিপূর্ণ হয়ে যাবে। আবার সকাল হলেই তারা বেরিয়ে পড়বেন রোজগারের ধান্দায়। এবার ফরিদপুর ও শরীয়তপুর হোটেলের মাঝামাঝি যে হোটেল রয়েছে, সেই হোটেলটা দেখতে চাই। কোনো নামধাম অবশ্য লেখা নেই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি দাঁড়াচ্ছি দাঁড়া। ও, ভাড়া থাকেন? কতদিন ধরে এখানে থাকেন? অনেকদিন ধরে 3-4 বছর ধরে। কেমন লাগে? ভালো লাগে। খরচ তো অনেক কম, তাই তো? হ্যাঁ, কম। আমরা গরিব মানুষ, হকার, ফুটপাতে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করি। আমাকে যেখানে একটু কম হয় সেখান থেকে আমার করা লাগে। আপনার থাকতে কেমন লাগে এই জায়গায়? মোটামুটি এখন থাকা লাগবে, ব্যবসা বাণিজ্য যেহেতু করি, হকারি করি, ভালো আর মন্দ বুঝি না, থাকা লাগবে তাই থাকি। আপনার মতোই কেউ 5 স্টার হোটেলে দেখেন যে একটা রাত কাটাচ্ছে 50,000 টাকায়। এই জিনিসটা ভাবতে আপনার কেমন লাগে যে একটা মানুষ কাটাচ্ছে 50,000 টাকায় এক রাত, আর আপনি 50 টাকায় একটা রাত কাটিয়ে দিচ্ছেন? এই জিনিসটা যখন ভাবেন তখন আপনার কেমন লাগে? অবাকই লাগে। তখন হয় যে আল্লাহ কারে কখন কিভাবে রাখছে, কারে কি পরিস্থিতিতে রাখবো, এগুলো ভাবলে তো অবাকই লাগে। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি সুখী কিনা? বর্তমান এখন এই অবস্থায় আমার সুখী। আল্লাহ যখন যে হালে রাখে সেটাই হাজার সুখী। এখানকার প্রত্যেকটি ভাসমান যে হোটেল রয়েছে, 5-6টি রয়েছে এখানে, প্রত্যেকটি দেখছি যে যেহেতু এই ভাসমান হোটেলগুলো লঞ্চের উপর করা হয়েছে, এই লঞ্চের কোনো ইঞ্জিন নেই, এসব চলাচল করে না। এই লঞ্চগুলোই কিন্তু এই আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এই পেছন দিকেই এই টয়লেটগুলো রয়েছে। এই যে দেখুন টয়লেট, এবং 2 পাশে টয়লেট রয়েছে। এবং এই জায়গাটিতে দেখুন, এই জায়গাটাতে গোসলের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে। নদীর পানি তুলে এখানে গোসল করেন যারা বোর্ডাররা থাকেন তারা। যদিও এই নদীর পানি আমার কাছে কখনোই স্বাস্থ্যকর মনে হয়নি, কিন্তু এখানে যারা থাকেন তারা কিন্তু হরহামেশাই এই পানিতেই গোসল করে আসছেন। কতদিন ধরে এখানে আপনি আসা যাওয়া করেন? আমি আসি আজকে প্রায় 1.5 বছর। এটা তো ঢাকা শহরের মধ্যে, বা আমি মনে করি দুনিয়াতে মনে হয় যে এত কম ভাড়ায় কোথাও থাকার ব্যবস্থা নেই। ঢাকায় কোথাও আছে? জি না, আমার কাছে মনে হয় না। আর কোথাও শুনেছেন এত কম না, দামে? এত কম দামে কোথাও শুনে গেছে। শুধু আমরা লেবার যারা আছি, নিম্ন যারা কাম করে লেবার, তারপর আপনি মনে করেন যারা খুব গরিব তারা এইখানে থাকে। ফল ব্যবসা করে, যারা হকার ঠকার করে, হকারি করে, লেবার, এরা এই ধরনের লোকই থাকে এখানে বেশি। আচ্ছা, আপনাদের থাকতে কেমন লাগে? থাকতে খুব আসছি ভাই, মানে বাড়ি ঘর হয়তো থাকেও নাই।
খুব ভালো লাগছে যে এখানে যারা গরিব মানুষ, বিশেষ করে যারা হকার বা এই শ্রেণী, তাদের মানে থাকার জন্য খুবই একটা উপযুক্ত একটা জায়গা। হ্যাঁ, তারা হয়তো ঢাকা শহরে তাদের থাকার জন্য এত ব্যয় করে থাকার মতো সামর্থ্য নেই, কিন্তু এই হোটেলগুলো এখানে হয়েছে বলে তারা অন্তত তাদের টাকা সেভ করে পরিবারকে হয়তো পাঠাতে পারছে কিছু টাকা, হয়তো এটার জন্যই, এইগুলোকে কেন্দ্র করেই। হ্যাঁ, যেটা খুব ভালো লাগলো এই বিষয়টা। কি আপনারা কি চেষ্টা করেন যে টাকা কিছুটা এখানে সেভ হয়, সঞ্চয় হয় টাকা এখানে থাকলে? এখানে থাকলে সঞ্চয় করে টাকা পাঠানোর চেষ্টা করেন? অনেক চেষ্টা করি আমরা, এখানে অনেকবার চেষ্টা করি, অনেক কম বেশ বাড়াতে পারি, নিজে খাইয়ে বা রুম ভাড়া দিয়া ফ্যামিলির জন্য কিছু বাড়াইতে যতটুকু সাধ্যত করে আর কি। একসময় এসব হোটেলেই খাবারের ব্যবস্থা ছিল। রাতের খাবার খেলে নাকি ঢালা বিছানায় রাত কাটানো ফ্রি ছিল। এখন আর খাবারের ব্যবস্থা নেই এখানকার কোনো হোটেলেই। এই ব্যবসা তো ভাই বহুত দিন আগেতে আমার মামা করছে, আমি করতেছি পাকিস্তান পিরিয়ডের থেকে। এত কম দামে মানুষকে রাখতে পারতেছেন, আপনার শান্তি লাগে? খাবদাদার আমল থেকে করেছে। এইসব হোটেলে তো মাগনাও ছিল, পালাই মাইফে ভাতও খাইছে। আপনি আধা কেজি খাইছেন, আপনি আধা কেজি কিনে খাইছেন, ওই লোকে 1 পোয়া খাইছে, 1 পোয়া কিনে খাইছে। পালাই মাইফে এইসব হোটেলে ভাত বিক্রি করছে। এখন এই ভাত বুত বিক্রি করতে আপনার গ্যাদারিং, পানিপুনির সমস্যা, এই কারণের জন্য হলো এখন ভাত বুত বিক্রি করার এটা সম্ভব না। ভাত টাত খাইলে নাকি থাকা ফ্রি ছিল? হ্যাঁ, ইয়েস, থাকা ফ্রি ছিল। ওটা কি সেটা বলেন একটু? এখানে ওই যে আপনার পাটাতনের উপরে ছিল। আচ্ছা, সেটা বলেন একটু। কেবিন 20 টাকা ছিল, সিঙ্গেল কেবিন 20 টাকা ছিল। আপনার ঢালা সিট ফ্রি ছিল, ভাত খাইতো ওখানে থাকতো ফ্রি। এবার আমি এখানকার সবচেয়ে পুরাতন হোটেল হিসেবে পরিচিত হোটেল বুড়িগঙ্গা ঘুরে দেখাবো আপনাদের। ওমা, এই হোটেলটিকে যেন হলিউড মুভির রোমাঞ্চকর সেট মনে হচ্ছে। এই হোটেলে যে এত ছোট কেউ থাকেন সেটি কিন্তু আমার জানাই ছিল না। নাম কি জিসান? বয়স কত? বয়স 15। কি করো তুমি? বাদামতলি চাকরি করো। আর এইটা তোমার ভাই, তুমি কি করো? আসলে তোমাদের কি বাবা আছে মা নেই? তাদের বাবা আছে মা নেই, ছোট ভাইকে সাথে করে নিয়ে এই ভাসমান যে হোটেল লঞ্চের উপরে, এখানেই কতদিন ধরে? প্রায় 2 বছর ধরে। চিন্তা করুন, তারা কিন্তু এখানে থাকছে। তোমাদের কোনো সমস্যা হয় এখানে থাকতে? না, কোনো সমস্যা হয় না। কি তোমার এখানে থাকতে কেমন লাগে? হ্যাঁ, বন্ধুরা, এটি আগেই বলেছি যে সবচেয়ে পুরাতন ভাসমান হোটেল বাংলাদেশের তো বটেই, কারণ এখানে যে ভাসমান হোটেলগুলোর যাত্রা শুরু করে শুরুর দিকের একেবারে প্রথম দিকের নাকি এই যে ভাসমান হোটেল এটি নাকি আগে কাঠের ছিল, তারপরে পরবর্তীতে ধীরে ধীরে এটি সংস্কার করা হয় এবং এভাবে লোহা দিয়ে তৈরি করা হয়। কিন্তু সেগুলোরও দেখুন একেবারে জরাজীর্ণ দশা। এখানে নিচেরগুলা বেশ কিছু রুম একেবারেই পরিত্যক্ত হয়ে আছে। প্রত্যেকটি রুমেই দেখুন তালা ঝুলানো রয়েছে। এসব রুমে আসলে কেউ এখন আর থাকেন না। তবে এখানে কিছু যারা থাকেন বড়দের সঙ্গে কথা বললাম, তারা জানালেন যে এটি আর কিছুদিনের মধ্যেই ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হবে, আবার নতুন করে এটি সংস্কার করে আবার এখানে নিয়ে আসা হবে। সেটি আমরা চাই যে পুরাতন জিনিস যে যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেটি যদি সংস্কার করে নিয়ে আসা হয় এবং বসবাসের উপযোগী হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এখন কিন্তু এটির কয়েকটি কক্ষ ব্যবহার হচ্ছে থাকার জন্য, আর অধিকাংশ কক্ষ যেগুলো পড়ে রয়েছে সেগুলোতে হয়তো আর কেউ থাকছে না। আর এই যে দেখুন কীরকম পরিত্যক্ত অবস্থায় রয়েছে, মনে হয় এখানে কেউ থাকে না। তবে এর উপরেই এখন বেশি থাকেন, উপরতলায় যে রুমগুলো রয়েছে সেখানেই বেশি থাকেন। দেখুন কীরকম অবস্থা। আপনি হয়তো ভাবছেন যে এখানে আবার কারা থাকে, সত্যিই মানুষ থাকে কিনা। দেখুন একেবারে মুরগির খোপের মতো এক একটা এখানে রাখা হয়েছে। আসলে আপনি যখন এই মানুষগুলোর অবস্থানে থাকবেন, তাদের অর্থনৈতিক অবস্থায় থাকবেন, তাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যখন আপনি থাকবেন, যেটি এই অবস্থাটি যখন আপনার উপরে ভর করবে, আপনি যখন এই জায়গাতে থাকবেন তখন বুঝতে পারবেন যে এখানে আসলেই থাকা যায়। কিন্তু
যতক্ষণ পর্যন্ত সেই অবস্থায় তাদের কাতারে আপনি না আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটিকে আপনার থাকার জন্য অনুপযোগী মনে হবে। এই বুড়িগঙ্গা ভাসমান হোটেলের নিচের অধিকাংশ কক্ষই পরিত্যক্ত হলেও উপরের প্রায় সবগুলো কক্ষেই মানুষ থাকছেন, অর্থাৎ ভাড়াটিয়া আসছেন, তারা থাকছেন। এই সবগুলো রুমই ব্যবহার করা হচ্ছে। হোটেল বুড়িগঙ্গা একসময় হয়তো ঝকঝকে তকতকে ছিল, কিন্তু এখন এমনই জরাজীর্ণ দশা। এখানে যে কয়েকটি ভাসমান হোটেল রয়েছে তার মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক। দেখুন যে এর শেপটাও কিন্তু অন্য যেগুলো রয়েছে সবচেয়ে পুরাতন এটি বুড়িগঙ্গা, এরপরে আর যে রয়েছে ফরিদপুর মুসলিম বোর্ডিং, তারপরে শরীয়তপুর বোর্ডিং, কিন্তু এটি হচ্ছে সবচেয়ে নতুন। দেখুন যেটি নতুন করে তৈরি করা হয়েছে, হয়তো পুরাতন ছিল সেটিকে ভেঙে কিন্তু এই আকার দেয়া হয়েছে। আমি এখন সেই হোটেলের মধ্যে ঢুকছি। এই হোটেলের নাম উমা উজালা, এটিও সেই পাকিস্তান আমলেরই হোটেল। অন্য হোটেলগুলোর মধ্যে এখানে যে পার্থক্য দেখলাম সেটা হচ্ছে এখানে দেখছি যে রিসিপশনের জায়গা করা হয়েছে, কেউ এলে এখানে এন্ট্রি করবেন সেই জায়গাতে অন্তত রয়েছে, এবং বসার জায়গা আসলে বড় হোটেলে যেটি আমরা হোটেলের লবি বলে থাকি সেই অর্থে এটিই কিন্তু এই হোটেল উজালার লবি। দেখুন এখানে একটি চেয়ার টেবিল রয়েছে এবং একটি টুল রয়েছে, এবং পাশে বসার জন্য একটি কাঠের বেঞ্চ রয়েছে। যেহেতু এটি বাহির থেকে আধুনিক লাগলো, নতুন লাগলো, যেটি আমি ঢোকার সময়ই বলেছিলাম যে এটি নতুন করে তৈরি করা হয়েছে, মেরামত করা হতে পারে, যে পুরাতন ছিল হয়তো নতুন করা হয়েছে। ভিতরে এসে কিন্তু আমি সেটি দেখতে পেলাম। দেখুন যে এই যে সব কিছু দেখেই মনে হচ্ছে এটি আসলেই পুরাতন একটি লঞ্চ ছিল, তবে সামনের অবয়বটা চেঞ্জ করা হয়েছে। আর দেখুন অন্যগুলোর মতোই এখানে অনেক আপনারা কক্ষ দেখতে পাচ্ছেন, এই যে কক্ষ তালাবদ্ধ রয়েছে এবং উপরে রয়েছে, উপরে নিচে সব জায়গায় কিন্তু রয়েছে। আর সবগুলোর মধ্যে এখানেও যেহেতু লঞ্চের পেছন দিকেই থাকে গোসলের ব্যবস্থা এবং টয়লেট, এখানেও একই অবস্থা। আর এই যে দেখুন বুড়িগঙ্গা। এখানকার কোনো হোটেলেই নারীদের থাকার কোনো ব্যবস্থা নেই, এমনকি স্বামী স্ত্রী হলেও এখানে অবস্থান করতে পারবেন না কেউ। গরমের সময় এসব হোটেলের ছাদেও ঘুমান অনেক বোর্ডার। নদীর শীতল হাওয়ায় কখন যে রাত পার হয়ে যায় তা তারা বুঝতেই পারেন না। তবে শীতকালে বুড়িগঙ্গার জল যখন কালো হয়ে যায় তখন জলের দুর্গন্ধ ছড়ায় চারপাশে, সেই সময়ও নাকি ভাড়া পড়ে না এসব হোটেলে। এই হোটেলটা আমি ছোটবেলা থেকেই দেখছি। এখানে না, এটা আহসান মঞ্জিলের পাশে ছিল এবং এটার গোড়াপত্তন হয় আহসান উল্লাহর আমল থেকে। তখন এগুলো কাঠের তৈরি ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এগুলো লোহা দিয়ে মডিফাই করা হয়েছে, এগুলো রেনোভেট করা হয়েছে। এবং এটার আমার জানা মতে এটা এমন একটা ঢাকার কমার্শিয়াল এরিয়া, এই কমার্শিয়াল এরিয়াতে আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর সবচাইতে সস্তা হোটেল। আপনি 40 টাকা দিয়ে এখানে থাকতে পারবেন, এত সস্তা আপনি পৃথিবীর কোথাও পাবেন না, এমন কমার্শিয়াল একটা এলাকাতে। নামি দামি হোটেলগুলোতে দামি দামি খাবারের ব্যবস্থা থাকে, দাম দেখলে চমকে যেতে হয়, কিন্তু এখানে এত দামি খাবার নেই। এখানে মানুষ যেরকম থাকেন তাদের জন্য সেরকম খাবারই চলে এসেছে। দেখুন এখানে কিন্তু পান বিক্রি হচ্ছে। পানগুলো কত করে? 5 টাকা।
প্রতিদিনই আসেন এখানে আপনি বিক্রি করতে? আমি বোর্ডিংয়ে থাকি এখানে। বোর্ডিংয়ে আসলে এই যে ভাসমান হোটেল, এখানেই এই পানের দোকান, তিনি এখানেই থাকেন, এখানেই বিক্রি করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি শরীয়তপুর মুসলিম বোর্ডিং। আর যেগুলো বোর্ডিংয়ে এখানকার আশপাশের মোটামুটি ফরিদপুর রয়েছে সহ বুড়িগঙ্গা, উজালা, এই সবগুলোতে আমি গিয়েছি, শুধু এটাতে যাইনি শরীয়তপুরে। এটিও পুরাতন একটি ভাসমান হোটেল। চলুন দেখে আসি এটি কেমন। এই শরীয়তপুর বোর্ডিংয়ে এসে একটু ভিন্ন চিত্র দেখছি, যে অন্যগুলোতে রুম যেরকমভাবে তৈরি করা হয়েছে থাকার জন্য, এখানে কিন্তু সেভাবে করা হয়নি। দেখা যাচ্ছে যে এই নিচতলাতেই ডাবল ডাবল করে করা হয়েছে। এই যে দেখুন এখানে দেখায়, আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে এই যে নিচে থাকার ব্যবস্থা করা হয়েছে একই ফ্লোরে, আবার উপরে থাকার ব্যবস্থা করা হয়েছে। এইরকমই কিন্তু প্রত্যেকটি জায়গাতেই দেখুন, এই যে উপরে এখানেও থাকতে পারবেন, আবার এই নিচে এই যে দেখুন রয়েছে, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এখানে যে রুমের ব্যবস্থা করা হয়েছে সেটি কিন্তু ডাবল করা হয়েছে এই সিস্টেমে। এখানকার সবগুলো ভাসমান হোটেলই ঘুরে ঘুরে দেখলাম, দামটা আসলেই অবাক করার মতো। এখানে এসে অবাক করার মতো আরও একটি বিষয় দেখলাম, যে এখানে বড় বড় 5টি হোটেল রয়েছে, ভাসমান হোটেল, আর ঠিক পাশাপাশি এই যে দেখুন এটিও কিন্তু হোটেল। এত ছোট হোটেল হতে পারে আমি কল্পনাও করিনি, খুবই ছোট। একটু গিয়ে দেখতে চাই যে এখানে আসলে কতজন থাকা যায়। বাহির থেকে খুব ছোট মনে হলেও কিন্তু এখানে রুমের সংখ্যা খুব কম নয়। এই দেখুন 1 2 3 4 5টি কক্ষ রয়েছে এখানে। সেই হিসেবে মোটামুটি এখানে 8 থেকে 10 জন তো অনায়াসে এই হোটেলে থাকতেই পারেন। আসলে আমি জানি না, এই যে হোটেল থেকে ঘুরে এলাম, এখানে যেমন যে দুনিয়ার সবচেয়ে সস্তার হোটেল, আবার এই হোটেলটি কি দুনিয়ার সবচেয়ে ছোট হোটেল কিনা এটিও আমি নিশ্চিত করে বলতে পারি না। হয়তো হতেও পারে এটি দুনিয়ার সবচেয়ে ছোট আবাসিক হোটেল। এই হোটেলগুলোতে শুধু যে কম টাকায় থাকা যায় তাই নয়, ব্যবসার মালামালও রাখা যায়। বুড়িগঙ্গা তীরবর্তী পুরান ঢাকা ইতিহাস আর ঐতিহ্যে অনন্য। এখানকার জৌলুসের ইতিহাসের পাতায় এই জরাজীর্ণ ও সস্তা ভাসমান হোটেলের নাম কতটা গুরুত্ব পাবে তা আমি জানি না, তবে হতদরিদ্র আর নিম্ন আয়ের মানুষের কাছে এর গুরুত্ব যে কখনো কমবে না তার বলার অপেক্ষা রাখে না।